আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মিয়াবাজার নতুন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এতদিন ফিনান্স, আইসিটি, হিসাব বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র, নবম ও দশম শ্রেণীর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আর দেরি না করে আমাদের লাইভ ক্লাসে চলে আসো। আমরা সবাই বই নিয়ে বসে যাব। আমাদের সমাস অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তবে এখানে বিষয়টা হলো সমাসের সংজ্ঞাটা আমরা আলোচনা করব, তারপর সমাসের নিয়ম, রীতি এবং প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা দেখি আজকে আমরা কতজন শিক্ষার্থী আমরা আমাদের সাথে অ্যাড হয়েছে। তোমরা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে। আর কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আমরা পরবর্তীতে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা দেখি, আজকের ক্লাসটা তোমাদের প্রজেক্টরের মাধ্যমে আমি নিব। তো দেখি প্রজেক্টরের মাধ্যমে আমাদের কি কি আসে, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, মিয়াবাজার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা ঝটপট করে তোমাদের বইয়ে সমাসের যে পাঠ আছে ওই অধ্যায়টা খুলে ফেলো। ঠিক আছে? প্রথমত আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো কি জানো? সমাস কি, তা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। সমাস কি দেখো, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। ঠিক আছে বন্ধুরা? তাহলে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। ঠিক আছে? এটা অনেক সময় অবজেক্টিভে আসে কিন্তু আমাদের, যে সমাস শব্দের অর্থ কি। ঠিক আছে? এরপরে বলা হয়েছে সুতরাং অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলা হয়। ঠিক আছে বন্ধুরা? তাহলে এই যে দুইটা সংজ্ঞা আমি তোমাদেরকে দিয়ে দুইটা অর্থগত সংজ্ঞা আমি দিয়ে দিলাম। এরপরে আরো একটা সংজ্ঞা আমরা আলোচনা করব। এখন আমরা একটা উদাহরণে যাই। তো দেখি তো আসলে সমাসটা যে এখানে বলা হয়েছে, দেখো কি বলছি আমরা, দেশের সেবা। তাহলে দুইটা শব্দ একত্রিত হয়ে সংক্ষেপ কি হয়েছে? দেশ সেবা। ঠিক আছে বন্ধুরা? এরপর আছে ঋণ হতে মুক্ত। তাহলে কি হলো? ঋণ মুক্ত। তাহলে তোমরা কি বুঝতে পারছো সবাই? তাহলে সমাসটা হলো সংক্ষেপ করা, কতগুলো পদকে একত্রিত করা। পদ কি আমরা আলোচনা করবো, বেশ একটু আলোচনা করবো, আস্তে আস্তে আমাদের আলোচনায় আসবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা প্রথমত জানলাম সমাস কি। এরপরে আসো সমাসের সংজ্ঞা। বাক্যে শব্দের ব্যবহার ও সংক্ষেপ করার উদ্দেশ্যকে আমরা কি বলে থাকি? সমাস বলে থাকি। ঠিক আছে? বাক্যে শব্দের ব্যবহার, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি ও সংক্ষেপ করার উদ্দেশ্যকে আমরা কি বলি? সমাস বলে থাকি। ঠিক আছে বন্ধুরা? এরপর আমরা চলে যাব, দেখো আজকে যে বিষয়টা নিয়ে আমরা তোমাদের সাথে বেশি শেয়ার করব, এটা হলো এই যে সমাস শব্দ তৈরি ও প্রয়োগ নীতি বা নিয়ম। একটা সমাস তৈরি করতে গেলে আমাদেরকে কতগুলো বিষয় জানতে হবে। এখন এই বিষয়গুলো কি কি? তাহলে আমরা একটু দেখি। দেখো বন্ধুরা, তোমরা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা বইও দেখতে পারবে। এক নম্বর হলো সমস্ত পদ বা সমসমান পদ। সমস্ত পদ বা সমসমান পদ। এখানে বলা হচ্ছে সমাসের প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বা সমসমান পদ বলা হয়। এখানে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই। আমি প্রথম থেকে যে উদাহরণটা সেট করব, ওই উদাহরণটা আমি একটা ক্লাসের শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে পুরোটা ক্লাস শেষ করব। তাইলে তোমরা বুঝতে পারবো যে একটা বাক্যের মধ্যে কোনটা সমস্ত পদ, কোনটা বেশ বাক্য, কোনটা বিগ্রহ বাক্য,
কোনটা সমসমান পদ, কোনটা উত্তর পদ, কোনটা পরপদ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের আজকের প্রথমে আমরা জানলাম কি সমাসের প্রক্রিয়ার সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বা সমসমান পদ বলা হয়। ঠিক আছে, যেমন যেমন দেখো বিলাত হতে ফেরত, কি আছে বিলাত হতে ফেরত, তাহলে তিনটা শব্দ একত্রে মিলে কি হয়েছে বিলাত ফেরত। এখানে খেয়াল করো বিলাত ফেরত পদটি হলো কি সমস্ত পদ বা সমসমান পদ। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো বিলাত ফেরত এই পদটা হলো কি পদ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে আমরা বুঝতে পারলাম সবাই। এই উদাহরণটাই কিন্তু আমি সবগুলোর মধ্যে শেয়ার করবো তোমাদের বইয়ের মধ্যে আরো উদাহরণ থাকতে পারে, একটা দিয়ে আমি শেয়ার করলে তোমরা একটু বুঝবে ভালো, এই জন্য আমি একটা দিয়ে শেয়ার করবো। এটা গেল একটা অংশ, এটা কোনটা গেল সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে দ্বিতীয়টা কি আছে দেখো, দ্বিতীয়টা হলো সমসমান পদ। সমসমান পদ, আর সমসমান পদটা কি দেখো তো, সমসমান পদ সমসমান পদ হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। অর্থাৎ যে কয়েক পদে সমাস হয় তাদেরকে সমসমান পদ বলা হয়। মানে অনেকগুলো পদ, যেমন বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, এই যে এক একটা পদ সবগুলোই কি আলাদা আলাদা একটা পদ। যেমন আমরা কি দেখতে পাই দেখো, আমি ওই উদাহরণটি আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে, যে দেখো বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত এক সমসমান পদ কি হলো বিলাত ফেরত। তো এখানে বিলাত হতে ও ফেরত, এই যে লাল চিহ্ন দাগগুলো দেখতেছো এক একটা পদ কিন্তু আমাদের এখানে পদগুলো সমসমান পদ। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করি সমাসের কিন্তু আলোচনা ব্যাপক। আমরা কিন্তু আজকে শুধু রীতিগুলো নিয়ে আলোচনা করব এবং শেষে আমাদের সমাসের যে প্রকারভেদগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের এই অংশটা তো তোমাদের লেখা হয়ে গেছে মনে হয়, আর না হলেও তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো একটু বই থেকে লিখে নিবে। তাহলে বুঝতে পারছো না, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত, এটা সমস্ত পদ হতে পারে আবার সমাসবদ্ধ পদ হতে পারে। অন্তর্গত সমসমান পদগুলো যেমন বিলাত হতে ফেরত, এইটা সমসমান পদ। যে কয়েকটি পদ সমাস হয় তাদেরকে সমসমান পদ বলে। তাহলে এটা আমাদের সমসমান পদ গেল। প্রথম ছিল আমাদের কি সমস্ত পদ, এটা গেল। 2 নম্বর এলো সমসমান পদ, এটা গেল। 3 নম্বরে আসো, আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে 3 নম্বরে শেয়ার করব, এটা হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যটাকে বিভিন্ন নামে আমরা ডাকি। কেউ বলি ব্যাস বাক্য, কেউ বলি কি বলতে পারবে না, কেউ বলি সমাস বাক্য, কেউ বলি কি বিগ্রহ বাক্য। তো আমাদের এই ব্যাস বাক্যটা কি একটু দেখে নিই আমরা, যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়। একটা সমস্ত পদ আছে, এটাকে ভেঙে ভেঙে যখন আমরা একটা বাক্য তৈরি করবো, বাক্যাংশগুলো পাবো, তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটাকে আমরা সমাস বাক্যও বলতে পারি, ব্যাস বাক্যও বলতে পারি, আবার বিগ্রহ বাক্য বলতে পারি। ঠিক আছে, যেমন ওই বিলাত ফেরত যে উদাহরণটা আছে এখানে, আমি ওইটাকেই আবার তোমাদের মাঝে আনলাম। দেখো এইখানে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এটা তো আমরা প্রথমেই লিখছিলাম বাক্যটা। এই বাক্যটা এই যে লাল লেখাটা বিলাত হতে ফেরত, দেখো এই লাল লেখাটা হলো তোমার কি ব্যাস বাক্য। এই পুরা ইকুয়েলের এই অংশটা হলো কি ব্যাস বাক্য, আর এটা হলো সমস্ত পদ। তো এখন এই বিলাত হতে ফেরত হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে আমরা প্রথমে জানলাম সমস্ত পদ, দ্বিতীয় জানলাম আমরা কি জানলাম সমসমান পদ, 3 নম্বরে জানলাম কি ব্যাস বাক্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরো কিছু জানি নেই আজকে। তারপরে আসবে কি, আমরা তারপরে আসবে কি দেখো, এখানে সমাসের রীতির মধ্যে আছে দেখো পূর্ব পদ
উ উত্তর পদ বা পরপদ। পূর্বপদ উ এখানে দুইটা অংশ, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। পরপদের আবার আরেকটা নামে রাখা হয়, এটা কি বলে? উত্তরপদ বলা। উত্তরপদ বা পরপদ একই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটু সংজ্ঞার দিকে তাকাই। তাহলে কিভাবে আমরা পূর্বপদ ও উত্তরপদ বলা হয় দেখো। সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ, সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলা হয়। ঠিক আছে বন্ধুরা, একটা সমাসবদ্ধ পদের প্রথম অংশ যেটা আছে, যেমন বিলাত ফেরত। ঠিক আছে, এখানে আমরা যখন উদাহরণটা আবার আনবো তাহলে বুঝতে পারবো যে আসলে কি দাঁড়াইছে এখানে। খেয়াল করো যে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। ঠিক আছে, এখানে বিলাত, এই যে লাল চিহ্নটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের, দেখো এটা হলো পূর্বপদ এবং ফেরত যেটা আছে এটাকে আমরা উত্তরপদ বলতে পারি, আবার পরপদ বলতে পারি। ঠিক না বন্ধুরা? তাহলে এই বিলাত হতে ফেরত, এখানে বিলাত এবং ফেরত দুইটা আলাদা শব্দ। তো প্রথমটা হলো পূর্বপদ আর পরেরটা হলো কি? উত্তরপদ বা পরপদ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কয়টা রীতি শিখলাম মনে আছে তোমাদের? প্রথমে শিখলাম সমস্ত পদ, 2 নম্বরে শিখলাম সমসমান পদ, 3 নম্বরে শিখলাম ব্যাস বাক্য, 4 নম্বরে শিখলাম পূর্বপদ বা উত্তরপদ। ঠিক আছে, তো এখন আমরা যে বিষয়টা তোমাদেরকে জানবো বা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো কি জানো? এটা হলো সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ বলে সমাস 4 প্রকার, কেউ বলে সমাস 6 প্রকার। মানে কারো কারো মতে সমাস 4 প্রকার হয়, আবার 6 প্রকার হয়। তো আমরা আজকে মূলত সমাস 6 প্রকার নিয়ে আলোচনা করি। আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সমাস 6 প্রকার। এই 6 প্রকার সমাসের মধ্যে প্রথম যে সমাসটা আছে এটা কি বলো? কি সমাস? এটা হলো দ্বন্দ্ব সমাস। কি সমাস বন্ধুরা? দ্বন্দ্ব সমাস। যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থই প্রাধান্য থাকে। যেমন আমি প্রথমে যে বিষয়টা লিখছিলাম তোমাদের মনে আছে তোমাদের? দেশের সেবা, দেশ সেবা, এখানে কিন্তু কোনো কিছু বিলুপ্ত হয় নাই, শুধু আমাদের কিছু অংশ বিলুপ্ত হয়ে সরাসরি অর্থ প্রকাশ করছে, এখানে অর্থের কোনো বিলুপ্ত হয় নাই। এটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আবার প্রকারভেদ আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর আছে কি দেখো তো? কর্মদ্বারয় সমাস। এই কর্মদ্বারয় সমাসটা কি আমি একটু তোমাদেরকে বলে দেই। যেখানে বিশেষণ বা বিশেষাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষাপন্ন পদের সমাস হয়, তার পরপদের অর্থটি প্রাধান্যরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মদ্বারয় সমাস বলে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম। ঠিক আছে বন্ধুরা, এটা নিয়েও আমরা ব্যাখ্যাটা পরবর্তীতে আলোচনা করব। আজকে জাস্ট সমাসের যে প্রকারভেদগুলো আছে এগুলো এবং একটা উদাহরণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে আছে কি দেখো, তৎপুরুষ। কি সমাস বন্ধুরা? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের যে সংজ্ঞাটা আছে এটাও তোমরা অনেকটা জানো, তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে আমি বলে দিচ্ছি, পূর্বপদের বিভক্তি লোপ হয় যে সমাসে এবং যাতে পরপদের অর্থই প্রাধান্যরূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে বন্ধুরা, এই তৎপুরুষ সমাসের আবার বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আছে কি দেখো, বহুব্রী। তারপরে কি আছে? বহুব্রী সমাস। ঠিক ধরেছ, এই বহুব্রী সমাসের আবার যেমন বহুব্রী সমাসটা হলো যেমন যে সমাসের সমসমান পদগুলো কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। যেমন 10 আনন যার, 10 আনন, 10 আনন যার, 10 আনন হলো বহুব্রী সমাসের একটা উদাহরণ। তারপরে আছে কি দেখো, তারপরে হলো দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস কাকে বলে আমরা একটু মুখে মুখে বলে দিই, এটার বিস্তারিত কিন্তু আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের আরো 2টা ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব, এরপরে আমরা অন্য বিষয় নিয়ে যাব। ঠিক আছে, আজকে শুধু রীতি এবং প্রকারভেদগুলো নিয়ে আমি তোমার সাথে শেয়ার করতেছি।
দ্বিগু সমাস বলতে কি বুঝি? দ্বিগু সমাসের মধ্যে যে বিষয়টা আছে এটা হলো সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশিষ্ট পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দ্বিগু সমাসটা কি আমরা জানলাম। এরপরে যে সর্বশেষ যে সমাসটা আছে আমাদের, এটাকে বলে কি? অবয়ভাব সমাস। এটাকে কি বলে? অবয়ভাব সমাস বলে। অবয়ভাব সমাসের যে সংজ্ঞাটা এটা হলো পূর্বপদের অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অবয়ভাব সমাস বলা হয়। এখানে পূর্বপদে তার অর্থটা কি থাকবে? প্রাধান্য থাকবে। যেমন মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমরণ, এরকম ভাবে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই লাইভ ক্লাসে যতটুকু আলোচনা করলাম, এখানে মূলত সমাস কাহাকে বলে এটা নিয়ে আলোচনা করলাম, সমাসের রীতিগুলো কি কি এগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে হলো তোমার সমাস কত প্রকার ও কি কি তা নিয়ে আমরা তোমার সাথে আলোচনা করলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে এগুলোর বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আজকে আর তোমাদের ক্লাস দীর্ঘায়িত করব না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে আজকে। তো এই জন্য আমার জন্য দোয়া করবে যাতে করে আমি সুস্থ হয়ে আবার তোমাদের মাঝে ভালো করে ক্লাস নিতে পারি। কারণ আমার কথা বললে একটু কাশের সমস্যা হয়, এই জন্য আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।